আমাদের দুজনের সাথে তোমার কিসের শত্রুতা? তরি হেসে বলল, আমাকে রেখে বাবা ছেলে আরাম করে ঘুমাচ্ছেন, এটা আমার সহ্য হলো না। অমির ঘুম হালকা হয়েছে। বাবার বুকে থেকেই চোখ কষলে জবাব দিল, তুমিও আসো, একসাথে ঘুমাবো। আমিও তোমাদের সাথে যোগ দিলে সকালের নাস্তা কি তৈরি করবে? অমি ভাঙা গলায় বলল। মা আছে। তরি নিষ্পাপ চেহারা বানিয়ে বলল, মা একা একা কাজ করবে, আম্মু না গেলে তো পিটটি দেবে। অমি গোল গোল চেহারা নিয়ে পিটপিট করে তাকালো, মিষ্টি কণ্ঠে বলল, মা ভালো, পিটি দেবে না। তরি বলল, আচ্ছা এখন উঠে পড়ো। অমির এখন বিছানা ছাড়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। সে বাবার দিকে আরেকটু চেপে ছোট ছোট দুহাতে গলা জড়িয়ে ধরল, বলল, আমি আর পাপা ঘুমাবো, উঠবো না। তরি অমিকে টেনে তুলতে গিয়ে ব্যর্থ হলো। মাহমুদ অমি দুজনই একজোট হয়ে তরির বিপক্ষে লড়ে যাচ্ছে। দুজনকে তুলতে গিয়ে সে নিজেই পাশে ধপ করে বসে পড়ল। অমি খিলখিল করে হেসে উঠল, মাহমুদও হাসছে। তরি কান্নামাখা গলায় বলল, উঠো না বাবা, ব্রাশ করিয়ে দিচ্ছি, নয়তো দাঁতের পোকা হবে। অমি উঠে বসলো। মাহমুদকে হা করিয়ে দাঁত চেক করে তরির দিকে তাকিয়ে বলল, পাপারও দাঁতে পোকা নেই তো? তরি বলল, তোমার পাপা তো ভোরে নামাজ পড়তে উঠে ব্রাশ করে ফেলেছে, তুমি এখন বাকি। অমি গালে আঙুল ডুবিয়ে কিছু একটা ভাবলো, বলল, আমি ব্রাশ করব না, আগে দেখবো দাঁতে পোকা হলে কেমন লাগে। তরি কপাল চাপড়ে বলল, তুমি কি আমার ছেলে নাকি অরুর? স্বভাব দেখি তার মতোই হচ্ছে। মাহমুদ শব্দ করে হাসলো, বলল, জন্মের পর থেকেই তো অরুর আমি মিঠুকে দেখে এসেছে। স্বভাবটা তাদের মতো হওয়া অস্বাভাবিক কিছু নয়। অরুর পড়াশোনার পাশাপাশি রুটিনে আরো একটি বিষয় যোগ হয়েছে, রামের সাথে কথা বলা। একদিনও দুজনের ভালোভাবে কথা হয় না, প্রতিদিন কাটে ঝগড়ায়। ক্লাস শেষ দিয়ে বের হতেই একজন সহপাঠী এগিয়ে এসে বলল, আরো বিয়ে করে ফেলেছো? অপরজন বলল, আবির ভাইয়ের সাথে তো মাস দুয়েক আগেই বিয়ে হলো তোমার, তাহলে এখন আবার? অরু মৃদু হেসে বলল, যার সাথে বিয়ে হয়েছে তার সাথেই স্ট্যাটাস দেয়া আছে, লোক মুখে শোনা কথা বিশ্বাস করতে নেই। কাল রাতেই রামি ম্যারেড স্ট্যাটাস শেয়ার করলো। সেখান থেকেই সবাই অরুর বিয়ের ব্যাপারে অবগত হলো। যাদের মনে আবির পূর্বে সন্দেহ ছড়িয়েছে তাদের মনে প্রশ্ন জমা হচ্ছে। অরু পাশ কাটিয়ে চলে এলো। গোসল করে এসে প্রথমেই খেয়ে নিল। আজ সকালেও খাওয়া হয়নি, পেটে প্রচুর খিদে ছিল। পড়তে পড়তেই চোখের পাতা ভারী হয়ে উঠল। টেবিলে মাথা রেখে চেয়ারে বসেই ঘুমিয়ে পড়ল অরু। তার ঘুম ভাঙল রাত 8টায়। ফোনের শব্দে হুড়মুড়িয়ে উঠল। রামির ফোন। সময় দেখে চোখ চড়ক গাছ। জুমান তাকে একবারও ডাকেনি। মেয়েটার উপর মেজাজ খারাপ হলো। সেই মেজাজ ছাড়লো রামির ওপর। কল রিসিভ করেই ঝাড়ি দিল। ভিডিও কল দিতে কে বলেছে? আমি এখন পড়াশোনা করব। রামি আজ নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করলো। প্রতিদিন দুজন ঝগড়া করেই কাটিয়ে দেয়। স্ক্রিনে অরুর ফোলা চোখ জোড়া দেখা যাচ্ছে, তৈলাক্ত মুখ, এলোমেলো ভাবে ছড়িয়ে আছে চুল। এখন আর চোখে চশমা নেই, ঘুমানোর সময় খুলে রেখে দিয়েছে অরু। রামি এই এলোমেলো মেয়েটাকে মনোযোগ দিয়ে দেখছে। এখন সে দেশের বাইরে আছে। গোসল করেই অরুকে কল দিল। শান্ত স্বরে বলল, রেগে আছিস কেন? অরু উত্তর খুঁজে পেল না। হাই তুলে থমথমে গলায় বলল, রাগ করতে যাব কেন? চলে আসে। অরু নিজেও রাগের কারণ স্পষ্ট খুঁজে পায় না। একজনের উপর রেগে থাকলে তার সবার উপর ঝাড়বে। রামি বলল, তোকে দেখে মনে হচ্ছে রেগে আছিস। পড়ার প্রেশার খুব বেশি? এবার রাগ গিয়ে পড়ল পড়ার ওপর। রাগে গজগজ করতে করতে অরু বলল, জীবনে এত পড়া কেন থাকতে হবে? একটা বই থাকবে, মাসে 2-3টা ক্লাস থাকবে, শেষ। এত কেন পড়তে হবে? রামি ঠান্ডা গলায় বলল, আচ্ছা, মিঠু বা ভাইয়াকে বলে দিচ্ছি কোথাও গিয়ে ঘুরে আয়, ভালো লাগবে। আমার সময় নেই। রামির ঠোঁট টিপে হাসলো। একটু আগে নিজেই পড়া থেকে বাঁচার উপায় বলছিল, এখন নিজেই পড়ায় ডুবে থাকতে চাইছে। অরু গরম চোখে তাকিয়ে বলল, হাসছো কেন তুমি? রামি বলল, এমন তেঁতুল গাছের ভূত হয়ে বসে থাকলে কি করব? চুল বাঁধছিস না কেন? অরুর কেন যেন রাগ হলো না, গাল ফুলিয়ে বলল, চুল বাঁধার সময় পাইনি, ঘুম ভেঙেছে তোমার ফোন কলের শব্দে। এখন অ্যাসাইনমেন্ট করতে হবে বসে বসে, কালই জমা দিতে হবে। এখন ফোন রাখো। রামি বলল, আমি কলে থাকছি, তুই অ্যাসাইনমেন্ট তৈরি কর।
অরু কথা বাড়ালো না। রামিকে কলে রেখেই একটা ক্লিপ দিয়ে চুল আটকে নিল। চা বানিয়ে 1 কাপ নিজের জন্য নিয়ে নিল। জুমানকে দিল না। মেয়েটার উচিত ছিল তাকে জাগিয়ে দেওয়া। বিকেল থেকে মোট 4 ঘন্টা ঘুমিয়েছে সে। কাজের ফাঁকে ফাঁকে চায়ের কাপে চুমুক দিচ্ছে অরু। রামি মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল। অরুকে ভীষণ মিষ্টি দেখাচ্ছে। যখন রেগে গিয়ে কোমর বেঁধে ঝগড়ায় নামে তখন তাকে আরেকটু রাগিয়ে দিতে ভীষণ ভালো লাগে রামির। ছোট থেকেই সবার সাথে ঝগড়ায় পারদর্শী মেয়েটা। কিছু বললেই তেলে বেগুনে ছট করে ওঠে। অ্যাসাইনমেন্ট শেষ করতে করতে রাত 2টো বাজলো। এতক্ষণ কলে ছিল রামি। বিকেল 4টায় তার ফ্লাইট। অরুকে জিজ্ঞেস করলো, তোর জন্য এখান থেকে কিছু আনবো? অরু বই খুলে বসলো। একবার স্ক্রিনে তাকিয়ে বলল, কি আনবে? আমার তো এখন কিছু লাগবে না। রামি বলল, আচ্ছা, এখন ঘুমিয়ে যা, ভোরে উঠে পড়তে পারবি। এখন জেগে থাকলে ক্লাসে ঘুম পাবে। অরু বলল, আচ্ছা, এখন কল কাটো। ঠিক আছে। বলে রামি কল কেটে দিল। সকাল 10টায় বের হলো শপিং মলে। অরুর জন্য পছন্দ মতো বেশ কিছু কেনাকাটা করলো। অমি আর ঈশিতার জন্য কেনাকাটা করলো। শপিং মল থেকে বের হওয়ার সময় চোখ গেল বাদিকে। একটা কালো রঙের ড্রেস পছন্দ হলো। সেটাও অরুর জন্য নিয়ে নিল। এই প্রথম তার নিজের পছন্দে অরুর জন্য কেনাকাটা করা। রামি উৎফুল্ল মেজাজে কেনাকাটা করে রেস্টুরেন্টে ঢুকলো দুপুরের খাবার খেতে। আজ বাড়িঘর শান্ত। কোথাও বিন্দুমাত্র অমির শব্দ নেই। বাসায় থেকেও না থাকার মতো ঈশিতার পাশে বসে আছে ভদ্র বাচ্চা হয়ে। হটকা লাগলো ঈশিতার। আগাগোড়া অমিকে পর্যবেক্ষণ করে ভুরু কুঁচকে নিল। সন্দিহান গলায় বলল, আমি আজ এত ভদ্র কেন? অমি নিষ্পাপ মুখশ্রী নিয়ে বলল, কে দুষ্টুমি করে? ইস্যু আপু। ঈশিতার কুচকানো ভুরুজোড়া শিথিল হলো। তার আর বুঝতে বাকি নেই অমিতা গ্রেট ভদ্র বাচ্চা কোনো একটা অঘটন ঘটিয়ে এসে বসে আছে। স্বাভাবিক অবস্থায় সে কখনোই ঈশিতাকে আপু বলে না। বাকিদের মতো ইস্যু ডাকে। প্রথম প্রথম দাদু আপুর মুখ থেকে শুনে সবাইকে নাম ধরে ডাকতো। এখন অবশ্য ঠিক হয়েছে। ঈশিতা বলল, বল, কি করেছিস? অমি ঈশিতার আরেকটু গা ঘেঁষে বসলো। বলল, তুমি আমায় ভালোবাসো না ইস্যু আপু? ঈশিতা মুখ ভেঙচি কেটে বলল, তুই আমাকে সম্মান দিয়ে কথা বলিস, তোকে কেন ভালোবাসবো? অমি গাল ফুলিয়ে বলল, আমি তোমার একটা মাত্র ভাই, বলো ভালোবাসো না? রান্নাঘরে এলো তরি। মিনিট 10 পূর্বে এদিক থেকে ঝনঝন করে কিছু পড়ার শব্দ পেয়েছিল। হাতে কাজ থাকায় উঠে আসতে পারেনি। রান্নাঘর চেক করে বুঝলো শব্দের উৎস রান্নাঘর নয়। বেরিয়ে যেতেই জুতার নিচে উঁচু নিচু কিছু অনুভূত হলো। তাকিয়ে দেখলো ফ্লোরে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিন্দু বিন্দু কাচের টুকরো। মাথা তুলে ডান দিকে শোকেসের দিকে তাকালো। আশেপাশে ভালোভাবে তাকিয়ে অমির বল খুঁজে পেল। তরি নিচু হয়ে আগে ভাঙা কাজ পরিষ্কার করলো। ছেলেটাই যে এই অকাজ করেছে তার বুঝতে বাকি নেই। সবার আগে ইরার ঘর খুঁজলো। অমি কোনো দোষ করলেই ইরার কাছে লুকিয়ে পড়ে। ইরাকে ঘুমাতে দেখে চলে এলো তরি। সেখানে অমি নেই। আয়শা সুলতানার ঘরও নেই। চুপি চুপি চলে গেল ঈশিতার ঘরে। ঈশিতার সাথে কিছু একটা নিয়ে কথা বলছে অমি। তরি পেছন থেকে আলতো হাতে কান টেনে ধরলো তার। কপাট রাগ দেখিয়ে বলল, শোকেসের গ্লাস কে ভেঙেছে? অমি কানে হাত দিয়ে চিৎকার করে উঠল। আমার কান ছিঁড়ে যাচ্ছে, আমি ব্যথা পাচ্ছি। সুচালো নজরে তাকিয়ে ছেলের নাটকবাজি দেখলো তরি। অরু থেকে কোনো অংশে কম নয়। ঢিলে হাত আর একটু ভিড়িয়ে ধরে বলল, খুব ব্যথা পাচ্ছ না? শোকেসের গ্লাস কেন ভাঙলে? অমি অভিনয় বাদ দিয়ে সত্যি কাঁদো কাঁদো চোখে তাকালো। কান্না মাখা গলায় বলল, আমি ভাঙিনি আম্মু, ইস্যু ভেঙেছে। অতঃপর চোখ দুটোর আকার বড় করে বলল, এই দেখো, আমি দেখেছি, এই চোখ দুটো দিয়ে দেখেছি। ঈশিতা হতভম্ব হয়ে গেল। নিজের ঘাড়ে দোষ আসতেই নিজের হয়ে সাফাই দিল তরিকে। মামনি, আমি। ঈশিতা, তোমার বল বের করে গ্লাস ভেঙেছে, এটাই বলতে চাইছো? তরির চোখের দিকে তাকিয়ে ঢোক গিলল অমি। ভয় কাতরে চোখে তাকিয়ে বলল, ইস্যু কিছু করেনি, আমিও করিনি, বিড়াল করেছে, আমি দেখেছি। তরি বেশিক্ষণ হাসি চেপে রাখতে পারল না। আড়ালে মুখ লুকিয়ে হেসে অমির দিকে ফিরল। গম্ভীর হয়ে বলল, বিড়ালের নাম কি অমি?
অমি গাল ফুলিয়ে রেখেই ওপর নিচ মাথা দুলিয়ে স্বীকারোক্তি দিল বিড়ালের নাম অমি। দুদিন ধরে পড়াশোনার ঝামেলায় কারোর সাথে কথা বলা হয়নি অরুর। রামিকেও পুরো দস্তর ইগনোর করে গিয়েছে। আজ আর ইগনোর করা গেল না। কল রিসিভ করতে রামির উৎকণ্ঠিত স্বর শোনা গেল। গত 2 দিন তোকে কল মেসেজ করেছি, তুই দেখিসনি? অরু শান্ত গলায় জবাব দিল। গত 2 দিন একটু বেশি প্রেসার ছিল। ধমকের সুর শোনা গেল। তাই বলে তুই আমাকে জানাবি না? আমি টেনশনে আতপাগল হয়ে গিয়েছি। অরু মিটিমিটি হেসে বলল। পাবনায় একটা সিট বুকিং দেবো? ফোঁস করে নিঃশ্বাস ছাড়ার শব্দ পেল অরু। রামি নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখলো। মন্থস্বরে বলল, 2 সিট বুকিং দিবি প্লিজ? আমার বউ না থাকলে ডাক্তাররাও আমাকে সামলাতে পারবে না। অরুর নিকট কথাখানা অতিরিক্ত ঠান্ডা শোনালো, জমাট বাঁধার মতো ঠান্ডা। রামির সাথে ওই হুটহাট ধমক আর ঝগড়াঝাটিতেই সে কমফোর্ট ফিল করে। এতটা কোমলতা তার সয় না। অরু তখন ভিন্ন জগতে চলে যায়। লজ্জারা তার নিকট ভয়ঙ্কর নিমন্ত্রণ প্রত্যাশা করে। নিজের সত্তা থেকে বেরিয়ে যাওয়ার পূর্বেই অরু নিজেকে আঁকড়ে ধরে। লজ্জা থেকে বাঁচতে মুহূর্তে ফিরে যায় নিজের রণচণ্ডীর রূপে। তেতে উঠে বলল, আমি তোমার সাথে যাব কোন দুঃখে? পাগল তো আমি নই, তুমি। রামি বলল, সে কি অরু, তুই এমন ছ্যাঁত করে উঠছিস কেন? আমি তো আমার বউয়ের কথা বলেছি। তুই কি আমার বউ বল? অরু নিজের জালে নিজেই ফেসে গেল। চুপসে যাওয়া গলায় ইতি উতি করে বলল, তো আমাকে ছাড়া আর কয়টা বিয়ে করেছো? তুই আমার বউ, তাহলে আমায় প্রাপ্য সম্মান দিচ্ছিস কোথায়? পুরোপুরি আমাকে ইগনোর করে যাচ্ছিস, যেন আমি কোনো বখাটে তোকে দিন রাত বিরক্ত করি। অরু উঁচু গলায় করে বলল, বখাটির থেকে কম কিসে? নিজের সম্মান খোঁজো, আমাকে সম্মান দাও তুমি। তোকে আমি কিভাবে অসম্মান করলাম? এই যে আমাকে তুই করে ডাকছো, এটা কি অসম্মান নয়? রামি অবাক হয়ে বলল, তো তোকে কি বলে ডাকবো? আপনি ডাকবে। আমি ছোট থেকেই তোমাকে বড় হতে দেখেছি। রামি ভেবে পেল না কথাটা কি তার বলা উচিত ছিল নাকি অরুর। নিজেই নিজের কপাল চাপড়ালো। সে তো ভুলে গিয়েছে তার বউ অরু, আর কেউ নয়। সরকার যেখানে নারী, সেখানে তার কথার 2 টাকা মূল্য পাবে ধারণা করাও বোকামি। একে বিয়ে করার উসিলায় মিঠু তার কাছ থেকে মোবাইল হাতানোর অভিযানে নেমেছে। যুদ্ধক্ষেত্রে অস্ত্র হিসেবে থাকছে ফোন কল। কন্ট্রাক্ট করার সুযোগ হলেই ফোনের কথা মনে করিয়ে দেয় মিঠু। কেবল তরি আপু ছাড়া বাকি দুটোই ধান্দাবাজ। সে ফোন চেয়ে যাচ্ছে, অথচ তার বোনের পাত্তা দেওয়ার খবর নেই। অতিষ্ঠ হয়ে দাঁতে দাঁত চেপে বলল, বড় আপা, আপনি আমায় ছোট থেকে বড় হতে দেখে বড়ই উপকার করেছেন, কিন্তু আপনাকে তুই বলার অপরাধে আমি মোটেও অনুতপ্ত নই। অরু গম্ভীর স্বরে বলল, বাড়ি এলে তোমার গর্দান নেওয়া হবে। রামের রাগী স্বর পাল্টে গেল। অনুনয় করে বলল, প্লিজ গর্দানটা তোমার হাতেই নিও। অরু যেন কানে ভুল শুনল। রামি তাকে একটু আগে কি বলে রেখেছে? তুমি? মিঠুর দৈনিক রুটিনে নতুন আরেকটি কাজ যুক্ত হয়েছে। রাতের সব কাজ গুছিয়ে সুহার বাসার সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা। মেয়েটা বড্ড পাষাণ, কিছুতেই তার মন গলে না। মিঠুর মনে হলো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে সুহার মুখ দিয়ে হ্যাঁ শব্দটি বের করা। সেই কখন থেকে নিচে দাঁড়িয়ে আছে, অথচ একটিবার জানালায় পর্যন্ত আসছে না। কানে মুঠোফোন চেপে গাড়ির কাছ নামিয়ে বসে আছে। ব্যাকুল দৃষ্টি ঘুরে ফিরে সুহার জানালায় গিয়ে নিবদ্ধ হচ্ছে। অনেকক্ষণ যাবৎ সুহার ফোনে রিং হচ্ছে, সে ফোন তুলছে না। কল কেটে গিয়ে আবার রিং হচ্ছে। রাত গভীর হলেও শহরের মানুষগুলোর জন্য তেমন একটা সময় নয়। কয়েকদিন যাবৎ ইবতেসাম তার বাসার নিচে এসে দাঁড়িয়ে থাকে। এভাবে কতদিন? বাড়িওয়ালা যদি জানতে পারে রাত বিরেতে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটি তার জন্য আসছে, তবে বাসা ছাড়তে বাধ্য করবেন। এমনিতেই সবাই জানে সে বিবাহিত, হাজবেন্ড দেশে নেই। এখন না হয় আবার পরকীয়ার অভিযোগ উঠে তাকে বাসা ছাড়তে হয়। এতক্ষণের চঞ্চল মুঠোফোনটি নির্জীব হয়ে পড়ে রইল। এখন আর কল আসছে না। 5 মিনিট এভাবে অতিবাহিত হলো। সুহা ধীর পায়ে জানালার পাশে আড়াল হয়ে দাঁড়ালো। দেখতে চাইলো ইবতেসাম আছে কিনা। মানুষটি এখনো যায়নি। ঘরে মৃদু আলো জ্বালানো। জানালার পাশটা বলতে গেলে অন্ধকার। সেখানটায় খুব একটা আলো নেই। ওখানে দাঁড়িয়ে ইবতেসামকে দেখলো পলকহীন। ফোনেই কিছু একটা করছে। সুহার ফোন হাতেই ফোন ছিল।
টুংটাং শব্দে নোটিফিকেশন আসতেই তার চমক কাটলো। স্ক্রিনে তাকিয়ে দেখলো সেই নম্বর থেকে বার্তা এসেছে। দূর থেকে দেখছেন কেন সুহা? আমি চাই আপনি খুব কাছ থেকে আমায় দেখুন। আপনি সেটা মানতে পারবেন না, অথচ আড়াল থেকে চোখের তৃষ্ণা মেটাবেন। তা তো হয় না সুহা। সুহা থমকে গেল। ভেবেছিল প্রায় অন্ধকারে দাঁড়িয়ে থাকা জায়গায় তার অবয়ব বোঝা যাবে না। সে বুঝতেই পারল না অন্ধকারে তাকিয়ে থাকতে থাকতে ইবতেসামের চোখ সয়ে এসেছে। অল্প আলোয় সুহার ছায়া স্পষ্ট বোঝা যাচ্ছে। জানালার পাশ থেকে সরে গেল না সুহা। ফোন কানে চেপে স্পষ্ট রাগ নিয়ে নিচে তাকিয়ে রইল। সুহার ফোন পেয়ে মিঠুর হাসি প্রশস্ত হলো। গভীর স্বরে বলল, বলুন সুহা। সুহা তেজি গলায় বলল, কোথায়? মিঠু বুকের বাঁ পাশে হাত রেখে চোখ বুজে হাসলো। ছোট করে বলল, হৃদয়ে। তবে আপনার ডাক্তার দেখানো উচিত। আমি তো ডাক্তার দেখাতেই চাই, তবে কিছুতেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না। সুহার রাগে ক্রমশ উত্তেজিত হয়ে পড়ছে। বড় বড় নিঃশ্বাস ছেড়ে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করলো। শান্ত গলায় বলল, আপনি জানেন আমি অন্য কাউকে ভালোবেসেছি। মিঠু চোয়াল শক্ত করে নিল। কঠিন গলায় বলল, সে আপনার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ আমি হতে চাই এবং হব। সুহা বলল, আমি যদি আপনার না হয়ে অন্য কারো হয়ে যাই? মিঠুর স্বরে দৃঢ়তা, পাওয়ার আকাঙ্ক্ষা। আমি হিনা, অন্য কোনো পুরুষ আপনার না হোক, কেবল আমার বুকেই আপনার ঠাঁই হোক। ব্রেক টাইমে কফিতে চুমুক দিতে দিতে অবনীর সাথে খোশ গল্পে মেতেছে সুহা। অবনী ইনিয়ে বিনিয়ে ইবতেসামের কথা জিজ্ঞেস করতে চাইলো। কোথা থেকে শুরু করবে ভেবে পেল না। সুহা তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করলো অবনীকে। শান্ত হয়ে জিজ্ঞেস করলো, কি জানতে চাস? এতটা মোচড়ামুচড়ি না করে বলে ফেল। অবনী অপ্রস্তুত হাসলো। দ্বিধা নিয়ে বলল, ইবতেসাম। এতটুকু বলেই ঢোক গিলে নিল। এই মুহূর্তে সুহাকে তার বড্ড ভয় হচ্ছে। মেয়েটা কেমন শান্ত হয়ে তাকিয়ে আছে। সুহা তপ্ত শ্বাস ছেড়ে বলল, আমি রীতিমতো বিরক্ত, নিজেই নিজের উপর বিরক্ত, ইচ্ছে করে পালিয়ে বেড়াতে। অবনী একটু সাহস করে সুহার হাতে হাত রাখলো। চোখের ইশারায় আশ্বস্ত করে বলল, জীবনকে একবার সুযোগ দিয়ে দেখ। অতীত ভুলে বর্তমানকে আঁকড়ে ধরার চেষ্টা কর। এইভাবে জীবন চলে না সোয়া। হয়তো আমি তোকে নিয়ে আজ ভাবছি, যখন আমি বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাব তখন সব কিছুর চাপে তোর কথাটাও ভুলে যাব। তাই বলে যে একেবারেই ভুলে যাব তেমন নয়, সারাদিন তো আর তোকে নিয়ে ভাবার সময় পাবো না। সুহা অদ্ভুত চোখে তাকিয়ে রইল। তার মাথায় কি চলছে সেটা আন্দাজ করতে পারল না অবনী। চুপচাপ কফি শেষ করে সময় দেখলো, আরো 5 মিনিট সময় আছে। সুহা নিজের ডেস্কে গিয়ে বসলো। কাজ করতে করতে এক সময় তার হাত থেমে গেল। কিছু একটা ভাবনা তাকে থামিয়ে দিল। সাদাত অফিসের জন্য বের হচ্ছে। ঈশিতার স্কুল যাওয়ার সময়। ইউনিফর্ম পরে বেরিয়ে এলো। এক্ষুনি তার স্কুলের গাড়ি এসে পড়বে। সে বায়না ধরলো আজ পাপার সাথে বের হবে। সাদাত মেয়েকে নিয়ে বের হলো। পাপার কনিষ্ঠ আঙুল মুঠিবদ্ধ করে নিল ঈশিতা। দুটো বেনুনি ঝুলিয়ে হেঁটে যাচ্ছে আপন খেয়ালে। সাদাত এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার আর মেয়ের বন্দি হাত জোড়ায়। ভীষণ ভালো লাগছে। যেদিন ঈশিতাকে প্রথম কোলে নিয়েছিল সেই দিনই মনে হয়েছে তার জীবন পরিপূর্ণ। বাবা হওয়ার স্বাদ পূর্ণ হওয়ার মাঝে যে একটা অদ্ভুত তৃপ্তি আছে, সাদাত এখন পর্যন্ত সেই তৃপ্তিটা অনুভব করে। না করে তখনই মনে হয় কি যেন চেয়েছি, আমি তারে পেয়েছি। ইরা দরজায় দাঁড়িয়ে বাবা মেয়ের অদৃশ্য হওয়া দেখলো। ঈশিতা হুট করে এক থমকে যাওয়া প্রশ্ন করলো, আচ্ছা পাপা, সবাই আমাকে কেন বলে আমি তোমাদের মেয়ে না? তুমিই বলো পাপা, আমি তো তোমাদেরই মেয়ে। সাদাতের হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। মেয়েকে জবাব দেওয়ার জন্য নিজেকে প্রথমে শান্ত করা জরুরি। বড় দম নিয়ে আলতো হাসলো। ঈশিতার গালে হাত রেখে বলল, সবাই তোমায় খ্যাপানোর জন্য দুষ্টুমি করে বলে, তুমি কখনো এসবে রাগ করবে না। তোমার ছোট চাচ্চুকে ও সবাই ছোটবেলায় এসব বলে খ্যাপাতো, তাই বলে কি তোমার চাচ্চু এসব মাথায় নিয়েছে? ঈশিতা ফিক করে হেসে ফেলল। উৎসুক হয়ে বলল, ছোট চাচ্চুকেও এসব বলতো? ছোট চাচ্চু তো আমিকে এটা বলে থাকে। সাদাদের বুকের ওপর থেকে বোঝা নেমে গেল। প্রত্যুত্তরে সেও হাসলো, বলল, হ্যাঁ, ছোটবেলায় সবাইকেই বড়রা দুষ্টুমি করে এসব বলে থাকে। মাথা দুলিয়ে এগিয়ে গেল ঈশিতা। সে জানে পাপা তাকে মিথ্যা বলবে না। সে
প্রফুল্ল চিত্তে এগিয়ে গেল। অরু ক্লাস শেষে বের হলো। বন্ধুদের সাথে আজ কিছুক্ষণ আড্ডা দিয়ে হলে ফিরবে। সবার হাতে হাতে টং দোকানের চা। খুব আয়েশ করেই সবাই এক একটা চুমুক বসাচ্ছে। মিথুন টাইমার অন করে বন্ধুদের নিখুঁত সময়ের ছবি ক্যামেরা বন্দি করলো। অরু চশমার ফাঁক দিয়ে ঝাপসা কিছু দেখলো, চোখ বুঝে আবারও তাকালো। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে এগিয়ে আসছে রামি। নিজের ভ্রম ভেবে সবার সাথে আড্ডায় মনোযোগ দিল। বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারলো না। রামি পেছনে দাঁড়িয়ে ডেকে উঠল, অরু। অরু সহ তার সব বন্ধুরা পেছনে তাকালো। সবাই রামিকে আগেও অরুর সাথে দেখেছে, বিয়ের পর ছবিও দেখেছে, সেক্ষেত্রে চিনতে অসুবিধাও হয়নি। রামি এগিয়ে এসে অরুর পাশে দাঁড়ালো। তার দিকে উৎসুক চোখে তাকিয়ে থাকা সকলের উদ্দেশ্যে চমৎকার হাসি উপহার দিল। বিনিময় হলো কুশলাদি। অরুকে বলল, সবার সাথে আড্ডা শেষ হলে আমাকে একটা কল দিস। অরুর বন্ধুরা সমস্বরে বলে উঠল, তার প্রয়োজন নেই। আপনার বউকে এখনই নিয়ে যেতে পারেন, আমরা প্রতিদিনই একে অপরের দেখা পাই। রামি কৃতজ্ঞতার হাসি হাসলো। অরু সবাইকে বিদায় জানিয়ে রামির পাশে পা মিলিয়ে হাঁটলো। রামি হাঁটার মাঝে অরুর হাত মুঠোবন্দি করে নিল। অরু দাঁড়িয়ে পড়ল। রামি ওদিকে না তাকিয়েই বলল, আমাকে এগোতে দিবি না অরু? আর কত সময় একই জায়গায় থেমে থাকবো? অরুর মুখের বুলি বন্ধ হয়ে গেল। রুদ্ধ গলায় ফাঁক গলিয়ে কেবল একটি শব্দ বেরিয়ে এলো, মানে? রামি অরুর দিকে ফিরল। মিটিমিটি হেসে বলল, আমি পথ এগোনোর কথা বলেছি, তুই চাইলে আমি সব রকম ভাবে এগোতে পারি। অরু গলা ঝেড়ে হম্বিদম্বি করে বলল, হাঁটো। আমি কি তোমায় ধরে রেখেছি নাকি? কখন এসেছি জিজ্ঞেস করবি না? কখন? মায়ের সাথে দেখা করেই তোর সাথে এসেছি। ও, শুধু ও? অরু কেমন অস্থিরতা অনুভব করছে। অযথাই ঠিক করা চুল কানের পাশে গুজে দিচ্ছে। রামি তা দেখে হাসলো। ঠান্ডা গলায় বলল, তোকে এই রূপেও ভালো লাগছে, তবে রণচণ্ডী রূপটাই আমার বেশি পছন্দ। অরু ধীরে ধীরে নার্ভাস হয়ে পড়ছে। কান দিয়ে তাপ বের হচ্ছে তার। কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না। এই মুহূর্তে রাগটাও কেমন উবে গেল। মেকি রাগের ভান করতে গিয়েও ধরা পড়ে গেল। আজকাল বেশি কথা বলছো। কথাখানা বলতে গিয়ে অনুভব করলো রাগ প্রকাশ করার পরিবর্তে একেবারে শান্ত হয়ে গিয়েছে। রামি ঠোঁট টিপে হাসলো। আকস্মিকভাবেই আবিরের সাথে দেখা। তাদের দেখে আবিরও দাঁড়িয়ে পড়ল। এক পলক রামি আর অরুর হাতে দৃষ্টি দিয়ে চলে গেল। অরু? রামির ডাকে তার দিকে ফিরলে অরু প্রশ্নাত্মক চোখে তাকিয়ে আছে। রামি স্মিত হেসে গভীর স্বরে বলল, সেদিন কার জন্য সেজেছিস আর কার চোখে ভালোবাসা সৃষ্টি করেছিস? এবার অরু নিজেও মুখ আড়াল করে হাসলো। আবিরের পরিবার দেখতে আসবে বলে সাজলেও রামির জন্য পার্মানেন্ট হয়ে গেল। অরু আড়াল করতে চাইলেও রামির নজরে ওই হাসি ধরা পড়ে গেল। অনেক তো হলো ঠান্ডা অনুভূতি। রামি ছটফট করে উঠলো অরুকে রাগিয়ে দেওয়ার জন্য। বলল, এমন হাসবি না অরু, লোকে ভয় পাবে। রাক্ষসীদের হাসিও এর চাইতে বেটার। অরু ফোঁস করে উঠল, তোমার হাসি খুব সুন্দর, তাই না? এমনি এমনি তো গরু বলি না আমি। অরু, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। যখন জানি কি আমি গরু, তখন মানুষ হয়ে গরুকে বিয়ে করতে গেলি কেন? বাধ্য হয়ে। রামির গলা ধীরে চলল। সত্যি কি বাধ্য হয়ে বিয়ে করেছিস? আমি ছাড়া আর কে যেচে পরে গরু বিয়ে করতে যেত? খোঁচাটা তীরের মতো এলেও পাশ কাটিয়ে চলে গেল। রামি হেসে বলল, গরুর জন্য এতটুকু যখন ভেবেছিস, এবার কষ্ট করে তার দায়িত্বটাও নিয়ে নে। টানা 3 দিন ইবতেসামের দেখা নেই। এখন আর সুহার বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকে না। আজও বাসার নিচে চেক করে স্বস্তির নিঃশ্বাস ফেলল সুহা। সবার কাছ থেকে পালিয়ে বেঁচে থাকার মাঝে সে শান্তি খুঁজতে চায়। রাতে ঘুমানোর প্রস্তুতি নিতেই মুঠোফোন কেঁপে উঠল টুংটাং শব্দে। সুহা স্ক্রিনে চোখ রেখেই বার্তা দেখে নিল। একটু নিচে আসবেন সোহা, মনে হলো যুগ যুগ ধরে আপনাকে দেখি না। সুহা অবাক হলো। ইবতেসাম তাকে নিচে যেতে বলেছে। বিছানা ছেড়ে দ্রুত জানালার পাশে এসে দাঁড়ালো। নিচে তাকিয়ে ইবতেসামকে দাঁড়িয়ে থাকতে দেখলো। আজ সাথে গাড়ি নেই, তার জানালার দিকে মুখ করেই দাঁড়ানো। মিঠু সুহার উপস্থিতি টের পেল বোধ হয়। কিবোর্ডে হাত চলল। আপনাকে দেখতে পাচ্ছি না কেন সোহা? ঝটপট ঘরের আলো জ্বালান তো। সুহা আলো জ্বালানোর প্রয়োজন মনে করল না। কঠিন হৃদয়ের মানবী কাটকাট প্রশ্ন লিখল, আপনি এখানে কেন এসেছেন? মিঠু মেসেজ দেখে
আগোছালো হাসলো। শরীরে এখনো সকালের শার্ট জড়িয়ে আছে, চুল এলোমেলো, শরীরে আজও কাটাছেঁড়া দাগ। এত এত মলিনতার মাঝেও সুহাকে এক পলক দেখে তার হৃদয় সতেজ হয়ে উঠল। সে লিখল, না পাওয়া আমায় আপনাকে ভুলতে দেয় না। পরপর বার্তা আদান প্রদান চলল। পেয়ে গেলেই মানুষ ভুলে যায়। আমি আপনাকে হঠাৎ হঠাৎ মনে করতে চাই না সুহা, সবসময় পাশে চাই। যতটা পাশে থাকলে মনে করার প্রয়োজন পড়বে না। ফুল ছিঁড়তে এসে কাটার আঘাত ছাড়া আর কিছুই পাবেন না। আঘাতেও স্বস্তি আছে, যদি বলা যায় ফুল তো পেয়েছি। আপনি আমাকে বিরক্ত করছেন। আর একটু বিরক্ত করব, এক কাপ চা নিয়ে আসুন তো। সুহা অধৈর্য হয়ে পড়েছে। জানালার পাশ থেকে সরে ফোন রেখে শুয়ে পড়ল। চোখে ঘুম ধরা দিচ্ছে না, তবুও চোখ বুঝে শুয়ে রইল। ছটফট করতে করতে আধা ঘন্টার বেশি সময় কাটল। বিছানা ছেড়ে আবারও জানালার পাশে এসে দেখল ইবতেসাম এখনো তার জানালায় মুখ করে দাঁড়িয়ে আছে। একসময় বিরক্ত হওয়া ছেড়ে সে নিজেও জানালার পাশে দাঁড়িয়ে রইল। রাতে কাটা ছেঁড়া নিয়েই বাড়ি ফিরল মিঠু। মাঝে মাঝে শরীরে এমন ক্ষত দেখতে পান বাবা। আজও দরজা খুলে মিঠুর অবস্থা দেখে গম্ভীর স্বরে বললেন, এসব আর কত? মিঠু নিজের ঘরে যেতে যেতেই বলল, বিয়ে করিয়ে দাও। বাবা স্পষ্ট শুনতে পেয়ে উঁচু গলায় বললেন, আগে ইচ্ছা থাকলেও এখন আর নেই। মেয়ের বাপের কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? তুই দুদিন পর উপরে টপকে গেলে ওই মেয়ের দুর্দশা সৃষ্টি হোক, সেটা আমি চাই না। মিঠু থেমে গেল। যারা রাজনীতির সঙ্গে জড়িত তারা কি বিয়ে করে না? বাবা বললেন, বিয়ে করিয়ে দিলেই কি সব ঠিক হয়ে যাবে? না, শুধু ঘরে বউ আসবে। ছেলে এখন বড় হয়েছে, চাইলেও ছোটবেলার মতো শাসন করতে পারেন না। মা মারা যাওয়ার পর থেকেই ছেলেটা অতিরিক্ত রুক্ষ হয়ে উঠেছে তার সাথে। দূরত্ব বাড়িয়ে দিচ্ছে দিনকে দিন। বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, পছন্দ আছে নাকি? মিঠু ততক্ষণে ঘরে ঢুকে পড়েছে। বাবার প্রশ্নটি তার কর্ণধারে পৌঁছালো না। আয়েশা বেগমের নির্দেশে অরুকে বাসায় নিয়ে আসা হয়েছে। অমির সাথেও অরুর সাপে নেউলে সম্পর্ক। সবার সাথে তার সম্পর্ক একমাত্র ঝগড়ার। মাহমুদ সব বাচ্চাদের জন্য চকলেট এনেছে, অরুয়া বাদ যায়নি, তাকেও দেওয়া হয়েছে। নিজের খাবার শেষ করে অমির চকলেট মুখে নিয়ে চুপচাপ বসে আছে। মুহূর্তেই চিৎকার করে বাড়ি মাথায় তুলল অমি। সবাই অরুর দিকে তাকিয়ে আছে। সে চকলেট মুখে নিয়ে চোরের মতো তাকিয়ে রইল। রামি এসে শান্ত করলো অমিকে। ছাচ্ছু এক্ষুনি অনেকগুলো চকলেট এনে দিবে তোকে। অমি শান্ত হয়ে বসলো। অরুকে শুনিয়ে মাথা নেড়ে বলল সে, আমাকে অনেকগুলো চকলেট দেবে? অরু ফিসফিস করে বলল, বেশি করে আনতে বলবি, আমার নাম বলবি না। অমি জোর গলায় বলল, তুমি আমার চকলেট খেয়ে নিয়েছো না? তোমার জন্য চাচু কেন চকলেট নিয়ে আসবে? অরু থতমত খেয়ে উঠে গেল। গতকালই রামের সাথে ঝগড়া করে বলেছিল তার কিনে দেওয়া কিছুই নেবে না, অথচ আজই চকলেট আনার কথা বলে ফেললো। রামে সহ সকলেই মুখ টিপে হাসছে। অতিরিক্ত আদর পাওয়া চঞ্চল স্বভাবের মেয়েগুলো বয়স বাড়লেও নিজের মানুষদের কাছে আহ্লাদি থেকে যায়। সেই 7 থেকে 8 বছরের বাচ্চার মতো নিজেকে প্রকাশ করে। বুকের ভেতর গুরুক গুরুক বজ্রপাত। বর্ষা নামলো আয়োজন করে। দূরের কারেন্টের তারে বসে আছে নাম না জানা একটি পাখি। সকাল সকাল চায়ের কাপে ঠোঁট ভিজিয়ে ক্ষীণ চোখে পাখিটি পর্যবেক্ষণ করছে মিঠু। পাশে আরো একটি পাখি হলে মন্দ হতো না। তার ঘরের পাশাপাশি জীবনটা অন্তত গোছানো হতো। সে বাইরে থেকে বেপরোয়া হয়ে ফিরলেই কেউ একজন ধমকের সুরে তাকে শাসিয়ে যাবে। নিজ দায়িত্বে সবটা ঠিক করে দিয়ে একটু পরে নরম গলায় ডেকে উঠবে, খাবার দিয়েছি, খেতে আসো। মিঠু আপন মনে হাসলো। এই পাখিটি সুহা হলে বেশ হয়। অরু মিঠুকে নাস্তা করতে ডাকতে এসেছে। তাকে মিটিমিটি হাসতে দেখে দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে গেল। জহুরি চোখে পর্যবেক্ষণ করলেও বেশিক্ষণ এভাবে দাঁড়াতে পারল না। তার পূর্বেই মিঠুর চোখে ধরা পড়ে গেল। সন্দিহান গলায় মিঠু জিজ্ঞেস করলো, কি চাই? অরু দুষ্টু হাসি ঠোঁটে ঝুলিয়ে মিঠুর চারপাশে ঘুরে বেড়ালো। ভুরু কুচকে নিল মিঠু। এই অসভ্য এমন করছিস কেন? অরু হাসি আরো প্রশস্ত করে বলল, বড় অসভ্য কি ঘটিয়ে বসে আছে সেটাই জানতে এসেছি। মিঠু সাবধানী গলায় বলল, সবাই কি তোর মতো নাকি?
অরু চোখ পিটপিট করে ঢং করে বলল, বলো বলো, হেল্প পাবে। আমার আবার দয়ার শরীর। তুই হলি ঘষিটি বেগম, ষড়যন্ত্রের উৎপত্তিটাই তো তোর কাছ থেকে। তোকে বিশ্বাস করা আর পানি চিবিয়ে খাওয়া সমান কথা।